সংখ্যা তত্ত্বের যে বিজ্ঞান তাকে কি বলবো? পরিসংখ্যান বলে। এখান থেকে এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? কেন্দ্রীয় মানে দিক, কেন্দ্রীয় প্রবণতা, এই আমাদের গণিত বইয়ে কোনো সংজ্ঞা আসে না, তাহলে এইটা পরীক্ষায় আসে অনেক সময়, যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে। কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে? শীটের মধ্যে আছে, উপাত্ত সমূহের মানগুলো কেন্দ্রের দিকে পঞ্জীভূত হওয়ার প্রক্রিয়াকে কেন্দ্রীয় প্রবণতা বলে। এবার এই কেন্দ্রীয় উপাত্ত সমূহের মানগুলো কেন্দ্রের দিকে পঞ্জীভূত হওয়ার প্রক্রিয়ার নাম হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। এবার এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক কয়টি? কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের একক হচ্ছে 3টি, যথা গাণিতিক গড় মানে গড়, মধ্যক, প্রচুরক। আর এই অধ্যায়ের মেন কনসেপ্ট হচ্ছে গড়, মধ্যক, প্রচুরক। অঙ্ক করতে গেলে গড়, মধ্যক, প্রচুরক করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আমরা আর কিছু সংখ্যা নিই, পরিসংখ্যানের কিছু সংখ্যা নিলাম। 5, 7, 9, 6, 8 কিছু সংখ্যা নিলাম। ঠিক, এই সংখ্যাগুলো নেওয়ার পরে দেখলাম যে এই সংখ্যাগুলো দুই ক্যাটাগরিতে হতে পারে, হয় এই সংখ্যাগুলো সাধারণ থাকতে পারে, না এই সংখ্যাগুলো কি করতে পারে? এলোমেলো থাকতে পারে। যদি সংখ্যাগুলো সাধারণ থাকে তাহলে এটা বলবো বিন্যস্ত, আর যদি এলোমেলো থাকে অবিন্যস্ত। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এই যে উপাত্তগুলোকে আমরা কি বলি? সংখ্যা বলি। উপাত্তের যে নামটা এটাকে আমরা কি বললাম? সংখ্যা। এই উপাত্তটা কয়টা ক্যাটাগরিতে থাকতে পারে? দুইটা, একটা হচ্ছে বিন্যস্ত আর একটা হচ্ছে অবিন্যস্ত। তাহলে বিন্যস্ত হচ্ছে মানে কি? সাজানো, আর অবিন্যস্ত মানে কি? এলোমেলো। এবার এই যে বিন্যস্ত জিনিসটা আছে, সাজাইতে পারি আমরা দুই ভাবে, একটা হয় ছোট থেকে বড়, না হয় বড় থেকে ছোট। তাহলে এই বিন্যস্তটাকে আবার দুইটা ক্যাটাগরিতে ভাগ করলাম, একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর অর্ধক্রম। এটা মানে ছোট থেকে বড়, আর এটা মানে বড় থেকে ছোট। এই হলো কনসেপ্ট। এখানে যে সংখ্যাগুলো আছে, এখানে উপাত্ত কয়টা আছে? 1, 2, 3, 4, 5, 6, 6টা। এই 6টার সংখ্যা কি বিন্যস্ত না অবিন্যস্ত? অবিন্যস্ত। এই উপাত্তগুলোকে মাঝে মধ্যে প্রয়োজন হতে পারে, যদি প্রশ্নে আসে যে বিন্যস্তকরণ করো, আসে না, তারপর যদি আসে তাহলে বিন্যস্তকরণ করতে গেলে আমাদের হয় ছোট থেকে বড় করতে হবে, নাহলে বড় থেকে ছোট করতে হবে। তাহলে আমরা বিন্যস্তকরণ করতে হবে 3, 5, 6, 7, 8, 9। আশা করি বুঝা গেছে বিন্যস্ত ব্যাপারটা। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে আমাদের বলতে পারে যে উপাত্তগুলোর মধ্যক কত। তাহলে মধ্যক বা প্রচুরক নির্ণয় করতে গেলেই আমাদের কি করতে হবে? সংখ্যাগুলো বিন্যস্ত করতে হবে। বুঝা গেছে? মধ্যক নির্ণয় করতে গেলেই আমাদের কি করতে হবে? বিন্যস্ত করতে হবে। এখন মধ্যক মানে মাঝখানে যেটা থাকবে ওইটা হচ্ছে মধ্যক। এত কঠিন অঙ্ক দিবে না যেটা মধ্যক নির্ণয় করতে পারবে না। তো প্রথমত সংখ্যাগুলো সিরিয়ালি সাজায় নিবি। তো এখন সাজানোর পরে এখান দেখলাম যে এখানে কয়টা সংখ্যা? 6টা। যখন সংখ্যা হবে জোড় তখন মধ্যক হবে মাঝখানে দুইটা। এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করে দিলে হবে ওইটা মধ্যক। আমাদের সূত্রের মাধ্যমে যদি করি তাহলে মধ্যকের সূত্র হচ্ছে n/2 ও n/2 + 1 তম পদের সমষ্টি বাই 2। এখন দেখো n/2 বলতে কয়টা পদ আছে? জোড়ের সূত্র। যখন n = কি হবে? জোড় হবে। তাহলে বলেন তো এখানে কয়টা সংখ্যা আছে? 6টা। 6 2 দ্বারা ভাগ করলে কত? 3 তম ও 3 আর 1 কত? 4। তাহলে 3 আর 1 4 তম। 3 না, 3 আর 1 মানে 4 তম। তাহলে এই 3 তম পদ এটা, 4 তম পদ এটা। 3 আর 4 না, 3 ও 4 তম পদ। তাহলে 1 2 3, 3 তম পদ হচ্ছে 6 আর হচ্ছে 4 তম পদ কত? 7। এই 2 দ্বারা ভাগ করলে কত হবে? 13 2 6.5। বুঝা গেছে? মধ্যক। এবার যদি আরেকটা এখানে সংখ্যা থাকতো, ধরো 10 আছে, তাহলে মাঝখানেটা মধ্যক। এবার 3টা, তাহলে মাঝখানেটা কি? তখন মধ্যকের সূত্র হবে এই, তখন মধ্যকের সূত্র n+1/2। তাহলে এইখানে কয়টা সংখ্যা আছে? 7 যোগ 1 ভাগ 2 তম পদ। তাহলে 7 আর 8 ভাগ 2 মানে 4। তাহলে 4 তম পদ 1 2 3 4। বুঝা গেছে? তো এইভাবে সূত্রটা অনেক সময় মনে না থাকতে পারে। যদি এরকম সিচুয়েশন আসে যায় তাহলে মধ্যকের সূত্র কি? মধ্যক জোড়ের বেলা মাঝখানে 2টা যোগ করবেন আর বিজোড়ের বেলা মাঝখানে একটা। বুঝা গেছে? মধ্যক শেষ। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে প্রচুরক কত? প্রচুরক কত? প্রচুরক মানে যেই সংখ্যাটা বেশি বার আছে। এই সংখ্যাটি বেশি বার আছে, বেশি না, বেশি বার মানে অধিকবার আছে। কোন সংখ্যা কি একের অধিকবার আছে? না, তাহলে এখানে প্রচুরক নেই। কথা কি ক্লিয়ার? কোন ক্রমে যদি এখানে মনে করো 7 আর একটা থাকতো তাহলে প্রচুরক কত হতো? 7 হতো, কারণ 7 দুইবার আছে। প্রচুরক শেষ। এবার এখান থেকে আসতে পারে প্রশ্ন আসতে পারে যে গড় কত? গড়। তাহলে গড়ের সূত্র ছিল এই যে উপাত্তগুলো যোগ করবার কি মানে উপাত্তের সমষ্টি উপাত্তের সমষ্টি হচ্ছে কয়টা? এই যে এটা যোগ করবো সবগুলো 3 যোগ 5 যোগ 7 6 যোগ 7 যোগ 8 যোগ 9 ভাগ কয়টা সংখ্যা? 6টা। তাহলে 6 দ্বারা ভাগ করবো। ক্লিয়ার কি না? তাহলে যত হবে যোগ করবো 38 নাকি? তাহলে 38 ভাগ 6।
তাহলে এটা ক্যালকুলেশন করে 6 পয়েন্ট সামথিং আসবে, এটা উত্তর। বুঝা গেছে? গড় পারবে তো নাকি? তাহলে এরকম সিচুয়েশনে যখন আসবে তখন গড় মধ্য প্রচুরক আমরা নির্ণয় করতে সবাই এই পারবো। তিনটা সাধারণ পদ্ধতি। এগুলো সাধারণ, এগুলো এমসিকিউর জন্য, যেটা পড়ে এলাম এটা এমসিকিউ। এবার চলে যাও আরো এমসিকিউ কিছুগুলো আছে। এখান থেকে কিছু সংখ্যা দিবে, এই সংখ্যাগুলো হয় বাইর করতে বলবে পরিসর নালে শ্রেণী সংখ্যা। তাহলে আমরা প্রথম কথা এখানে পরিসর যদি বাইর করতে বলে, এই সংখ্যাগুলো পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ মান, সূত্র সংখ্যা মাইনাস সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা প্লাস 1, তাই না? তাহলে এবার সর্বোচ্চ সংখ্যা কত? মাইনাস 3 প্লাস 1। তাহলে এটা থেকে এটা বাদ দিলে 1 equal to 7। আশা করি বোঝা গেছে, পরিসর বের করতে পারবো। এবার এখান থেকে যদি বলে যে শ্রেণী সংখ্যা কত, তবে বলে দিবে যে শ্রেণীব্যাপ্তি এত ধরে, বলে দিবে ধরে নাও শ্রেণীব্যাপ্তি 3 ধরে বা 5 ধরে, শ্রেণীব্যাপ্তি 5 ধরে, শ্রেণী সংখ্যা কত? শ্রেণী সংখ্যা কত? তাহলে শ্রেণীব্যাপ্তি কত ধরতে বলছে? 5। যখন শ্রেণীব্যাপ্তি 5 ধরবো তখন শ্রেণী সংখ্যা কত হবে? তাহলে শ্রেণী সংখ্যা সূত্র, শ্রেণী সংখ্যা পরিসর পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তাহলে পরিসর আগে বের করে নিছি 7 ভাগ শ্রেণীব্যাপ্তি কত? 5। তাহলে 5। তাহলে এটা ক্যালকুলেশন করলে 1.4। আর মনে রাখতে হবে শ্রেণী বলতে এইগুলোর নাম হচ্ছে শ্রেণী, 1 2 এভাবে 3, এগুলোর নাম হচ্ছে শ্রেণী। শ্রেণীর সংখ্যা কোনোদিন দশমিক সংখ্যা আসবে না, এটা আসবে পূর্ণ সংখ্যা। হয় একটা হবে না, দুটা হবে না, তিনটা হবে না, চারটা হবে, কিন্তু দেড়টা বা আড়াইটা বা 3.5টা এরকম হবে না। ওখানে যদি দশমিক আছে কি প্রায় একটা চিহ্ন দিয়ে প্রায় 5। এই যে এখন এর সামনের সংখ্যার সামনে যেটা আসবে ওইটা পরবর্তী লিখতে হবে। এখানে কি পূর্ণ সংখ্যা আছে? হ্যাঁ না, 1.4। তাহলে এই যে প্রায় দিতে হবে, দিয়ে হচ্ছে 2। বোঝা গেছে কি যে শ্রেণীর সংখ্যা তাহলে কয়টা হবে? 2টা, কিন্তু 1.4টা হবে।